আজকের তাজা নিউজ আপডেট। বিধানসভা ভোটের আগে রাজ্যের প্রকল্পগুলির কাজ খতিয়ে দেখার জন্য আধিকারিকদের দায়িত্ব দিল নবান্ন। আনন্দপুরে ভস্মীভূত ডেকোরেটিং গুদামের মালিক গ্রেপ্তার, জোড়া মামলায় রুজু করা হলো গুদামের মালিককে। এবার দাগি বা টেন্টেড শিক্ষকদের সুদ সমেত টাকা আদায়ের কাজ শুরু হচ্ছে। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো রাজ্যের শিক্ষা দপ্তর। এ নিয়ে সুপ্রিম কোর্ট কি বলেছে জানাবো বিস্তারিত আলোচনায়। সিঙ্গুর থেকে জোড়া শিল্পের কথা বললেন মমতা, একটি হয়েছে অন্যটিও হবে। বিধানসভা ভোটের জন্য পশ্চিমবঙ্গের 15 জন আইএএস এবং 15 জন আইপিএস পর্যবেক্ষক হবেন, বৈঠকে ডেকে পাঠালো কমিশন। এসআইআর আবহে সোমবারে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবেন মমতা, এর জন্য সময় দিল কমিশন। সেলিম, মীনাক্ষী, শতরূপ সহ সিপিএম এর 1200 জনের বিরুদ্ধে মামলা করল পুলিশ। একবারে এত জনের বিরুদ্ধে মামলা কেন করলো পুলিশ জানাবো বিস্তারিত আলোচনায়। নিউ টাউনে সেলিম হুমায়ুন বৈঠক, জোর নিয়ে চলছে দীর্ঘ আলোচনা। আনন্দপুর অগ্নিকাণ্ডের মৃত এবং নিখোঁজদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ বললেন ফিরহাদ হাকিম। পঞ্চায়েত এলাকায় বেআইনি বহুতল নির্মাণ রুখতে করা নবান্ন, আসছে নতুন বিল্ডিং রুলস। কথা রাখা হলো দেবের, সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী বাছাই প্রক্রিয়া কোন পথে, দুর্গাপুরের বৈঠকে হিসাব নিলেন নীতিন। পুরো দস্তর প্রচার শুরুর আগে ফের বুথ সমন্বয়ে জোর। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে বিএসএফ এর হাতে দ্রুত জমি তুলে দিতে হবে, রাজ্যকে কড়া হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। এসআইআরে নিযুক্ত 3 জন আধিকারিককে কেন বদলি বিনা অনুমতিতে, রাজ্যকে নির্দেশ বাতিল করতে বলল কমিশন। সোনারপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার সরকারি আধিকারিক। হাইকোর্টের ভৎসনায় পদক্ষেপ রাজ্যের, জেল পরিকাঠামো সহ বকেয়া ইস্যুতে ভারপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটির প্রস্তাব। পশ্চিমবঙ্গ থেকে গিয়ে নামলেই এশিয়ার বেশ কিছু দেশের বিমানবন্দরে চলছে স্বাস্থ্য পরীক্ষা, কি বলল কেন্দ্রীয় সরকার। বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পাওয়ারের, অবতরণের সময় ভেঙে পড়ার পর আগুন ধরে যায় এনসিপি নেতার বিমানে। এবছর নয় জাতিগত গণনা, জনশুমারি নিয়ে ওঠা বিভ্রান্তির সমাধান করল স্বরাষ্ট্র মন্ত্রক। যোগীর অপমান মানতে পারব না, শঙ্করাচার্যের মন্তব্যকে দায়ী করে ইস্তফা দিলেন অযোধ্যার আমলা। বাংলাদেশে ব্যবসা অটুট আদানির, কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও বিদ্যুৎ সরবরাহ বেড়ে গিয়েছে 38%। মণিপুরে কুকি এবং নাগা জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা, আগুনে পড়ল বেশ কিছু বাড়ি, শান্তি ফেরাতে বৈঠক দুই গোষ্ঠীর শীর্ষ নেতার। অন্ধ্রপ্রদেশে মন্দিরের সামনে টাকা বোঝাই গাড়ি উদ্ধার, কোথা থেকে এলো এত টাকা, চালককে জেরা করল পুলিশ। স্বামীকে খুন করতে বিরিয়ানিতে 20টি ঘুমের ঔষধ, অন্ধ্রপ্রদেশে গ্রেপ্তার বধূ ও প্রেমী। ঝাড়খণ্ডে গিরিডিতে আদিবাসী 2 কিশোরীকে গণধর্ষণ, গ্রামের মেলা দেখে ফেরার পথে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। বছরে কত অ্যাসিড হামলা, কি পদক্ষেপ, আদালতে মামলা কোন পর্যায়ে, রাজ্যগুলিকে তথ্য দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। অসমের মাজুলিতে পরপর পর্যায়ী পাখির মৃত্যু, 50টি দেহ উদ্ধার, সন্দেহ বিষ খাওয়ানোর অভিযোগ। মিয়াদের ভোটদান আটকাচ্ছেন, অসমে এসআইআর হলে 4 লক্ষ মিয়া বাদ যাবে, হেমন্তের মন্তব্যে বিতর্ক। এবার এটিএমে মিলবে 10, 20, 50 টাকার নোট, খুচরো সমস্যা মেটাতে বড় সিদ্ধান্তের পথে রিজার্ভ ব্যাংক। আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাচ্ছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, বৈঠক করবেন মার্কো রুবিওর সঙ্গে। বাংলাদেশের ভোটে ভারতের মতামত দেওয়ার কোনো সুযোগ নেই, এবার ইউনূসের উপদেষ্টার খোঁচা দিল্লিকে। শীঘ্রই বাংলাদেশের উপর শুল্কের বোঝা কমাতে পারেন ট্রাম্প, দাবি ইউনূস ঘনিষ্ঠের। ইউরোপের চেয়ে আমরা অনেক বেশি স্বার্থত্যাগ করেছি, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে বলল আমেরিকা। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। এবার দাগি বা টেন্টেড শিক্ষকদের কাছ থেকে সুদ সমেত বেতন ফেরত নেওয়া হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে একথা জানিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। তারা জানিয়েছে জেলা শাসকদের টাকা আদায়ের নির্দেশও দেওয়া হয়েছে। বুধবার শীর্ষ আদালতে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ের পরেও রাজ্য বা স্কুল সার্ভিস কমিশন কোনো পদক্ষেপ না করায় আদালত অবমাননার মামলা হয়। ওই মামলাতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে এসএসসি এবং রাজ্যের শিক্ষা দপ্তর।
তারা জানায় টাকা আদায় হবে বেঙ্গল পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট 1913 আইন অনুযায়ী। এই আইনের মাধ্যমে বেতন ফেরতকে ধরা হবে সরকারি বাকিয়া হিসাবে, অর্থাৎ যেভাবে ভূমি রাজস্ব, সরকারি কর, জরিমানা আদায় করা হয় সেভাবে তাদের বেতনগুলি আদায় করা হবে। গত বছর ডিসেম্বর মাসে স্কুল শিক্ষা দপ্তর প্রত্যেক জেলা শাসককে টাকা আদায়ের বিষয়ে চিঠি পাঠায়। চিঠিতে বলা আছে এসএসসির ওয়েবসাইটে প্রকাশিত দাগি শিক্ষকদের তালিকা সংগ্রহ করতে হবে। এর জন্য জেলা স্কুল পরিদর্শকের সাহায্য নেওয়া যাবে। সংশ্লিষ্ট শিক্ষকের নাম, ঠিকানা, কত টাকা বেতন নিয়েছেন এসব তথ্য সংগ্রহ করতে হবে। তারপর আইন অনুযায়ী টাকা আদায়ের নোটিশ দিতে হবে। টাকা আদায় হবে বেঙ্গল পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট 1913 আইন অনুযায়ী। তাই টাকা না দিলে সম্পত্তি বাজেয়াপ্ত, ব্যাংক অ্যাকাউন্টে নোটিশ এবং ভূমি রাজস্বের মতো করে টাকা আদায় করা হতে পারে। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, বেতন ফেরত নিয়ে আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে। এখন রাজ্য বলছে জেলা শাসকদের বেতন আদায়ের কথা বলা হয়েছে। এরপরেও দাগি অযোগ্যদের বেতন আদায় না হলে আবার অবমাননার মামলা দায়ের করব। এর আগে আদালতের নির্দেশ ছিল 2016 সালের নিয়োগ পরীক্ষায় ব্যবহৃত 3টি হার্ড ডিস্কে থাকা সমস্ত ওএমআর সিট কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে, যাতে সাধারণ মানুষ সেগুলি দেখতে পারেন। এই নির্দেশের মূল উদ্দেশ্য ছিল নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা, কারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তা সবার সামনে স্পষ্ট করা এবং ভবিষ্যতে কোনো তথ্য গোপনের অভিযোগ যাতে না ওঠে। তবে মঙ্গলবার হলফনামায় এসএসসি জানিয়েছে এই মুহূর্তে ওএমআর সিট পাবলিক করা সম্ভব নয়। তাদের যুক্তি, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় ব্যবহার হয়েছিল প্রায় 21 লক্ষ ওএমআর সিট, যার সংখ্যা অত্যন্ত বেশি। ফলে একসঙ্গে এত বিশাল সংখ্যক ওএমআর সিট ডিজিটাল ফরম্যাটে তুলে ধরা প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল। ওএমআর সিট আপলোড করতে গেলে দরকার অতিরিক্ত হাই ক্যাপাসিটি সার্ভার, বিশাল ডিজিটাল স্টোরেজ, নতুন করে টেন্ডার প্রক্রিয়া এবং দক্ষ টেকনিক্যাল ম্যান পাওয়ার। এই মুহূর্তে এত বড় পরিকাঠামো তৈরি করা সম্ভব নয়, কারণ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এসএসসির আশঙ্কা, যদি এখন ওএমআর সিট আপলোডে মনোযোগ দেওয়া হয় তাহলে সার্ভার ক্র্যাশ হতে পারে। এর ফলে অনলাইন আবেদন, ফল প্রকাশ, ইন্টারভিউ সংক্রান্ত কাজ ব্যাহত হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর উপর। এসএসসি আরও জানিয়েছে বর্তমান নিয়োগ প্রক্রিয়া শেষ হতে পারে চলতি বছর 31 আগস্টে। তারপরে প্রয়োজন হলে তারা ওয়েবসাইটে ওএমআর সিট আপলোড এর কাজ শুরু করতে পারেন। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ সহ মোট 1200 জনের বিরুদ্ধে মামলা করল মালদা জেলা পুলিশ। এ নিয়ে রাজনৈতিক চাপানোতর জেলায়। সিপিএম এর অভিযোগ, শাসক দলের কথায় এই ষড়যন্ত্র করছে পুলিশ। পাল্টা সিপিএম কে তোপ দেখেছে তৃণমূল। গত 24 জানুয়ারি মালদার ইংরেজ বাজার শহরের রথবাড়ি মোড়ে জনসভা করে সিপিএম। এরপর পুলিশ জানিয়েছে বিনা অনুমতিতে রাজ্য সড়কে অবরোধ করে সভা হয়েছিল, এই জন্য মামলা রুজু করা হয়েছে। পুলিশের একটি সূত্রে খবর যে 1200 জনের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে রাজ্য এবং জেলা স্তরের মোট 34 জন নেতা রয়েছেন। সেদিন ইংরেজ বাজারের সভায় উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তাছাড়াও মীনাক্ষী, শতরূপের মতো রাজ্য সিপিএম এর প্রথম সারির নেতাগণ। সিপিএম এর নেতৃত্ব অভিযোগ করে যে সভার জন্য প্রথমে ইংরেজ বাজার শহরের বৃন্দাবনী মাঠ চেয়েছিল তারা, কিন্তু জেলা প্রশাসন অনুমতি দেয়নি। তারপর মালদা কলেজ মাঠেও সভা করার অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু স্কুলের পরীক্ষার কারণ দর্শিয়ে সেটিও বাতিল করা হয়। তারপর ইংরেজ বাজার শহরের রথবাড়ি এলাকায় রাজ্য সড়কের উপর জনসভা করার সিদ্ধান্ত নেয় তারা। এবার সেই সভার জন্য পদক্ষেপ করল পুলিশ। মালদা জেলার সিপিএম এর সম্পাদক কৌশিক মিশ্র বলেন, বিরোধী পক্ষ হিসেবে সিপিএম ক্রমশ উঠে আসছে, তাই সিপিএম কে আটকানোর প্রয়াস চলছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে, প্রশাসনকে আদালতে দাঁড় করাবো। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। পাল্টা রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এসব জায়গায় সভা করলে যানজটের সৃষ্টি হয়। একসময় আমরাও কেস খেয়েছি, পুলিশ তো স্বতঃপ্রণোদিত ভাবে মামলা করেছে। কলকাতায় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। বুধবার রাতে নিউ টাউনে একটি হোটেলে 1 ঘন্টার বেশি সময় ধরে তাদের বৈঠক হয়েছে। হুমায়ুন বেরিয়ে জানিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএম আইএসএফ এর সঙ্গে তিনি জোট করে লড়তে চান। তা নিয়েই সেলিমের সঙ্গে কথা হয়েছে। জোটের বিষয়ে নওশাদ সিদ্দিকীর দলের সঙ্গে আলোচনার ভার সিপিএম এর উপরেই ছেড়েছেন হুমায়ুন। তবে এই আলোচনা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলতে নারাজ সিপিএম। সেলিম জোটের বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি। হুমায়ুন নিউ টাউন থেকে সাংবাদিকদের বলেন, মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে আমরা জোট করে লড়বো কিনা সে বিষয়ে কথা বলেছি। আইএসএফ এর সঙ্গে কথা বলার বিষয়টি ওদের উপরেই ছাড়তে চাই। কংগ্রেস নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আছে বলে আমার মনে হয় না। সূত্রের খবর, সিপিএম এর সঙ্গে আসন্ন সমঝোতা নিয়ে কথা বলেছেন হুমায়ুন। একে অপরের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা চলছে। বৈঠকের পর সেলিম বলেন, হুমায়ুন বিভিন্ন
বিভিন্ন জায়গা থেকে আমাকে বার্তা পাঠাচ্ছিল। ওর সঙ্গে আজ সাক্ষাৎ হয়েছে। আমি তো বলেছিলাম নতুন দল করলে আমি কথা বলবো। ওর ভাবনা জানলাম, এবার আমি দলকে তা জানাবো। হুমায়ুনের দল কি ধর্মনিরপেক্ষতা? সেলিম বলেন, মুখে তো তাই বলছে, তবে আমি বলেছি ও আগে যে সমস্ত কথাবার্তা বলেছে তা বলা যায় না, এ নিয়ে আলোচনা হবে। সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে অনেকে আশাবাদী, তবে সিপিএম এর একটা বড় অংশের বক্তব্য যে নেতা বাবরি মসজিদ তৈরি করছেন, তার সঙ্গে বামেদের জোট জোর করে চাপিয়ে দিতে চাইলে ভীতি বিপরীত হতে পারে। সেক্ষেত্রে গত বিধানসভা নির্বাচনে আইএসএফ এর সঙ্গে জোটের মত পরিণতি হতে পারে সিপিএম এ, তাই সাবধানে পা ফেলা দরকার। সেলিমের সঙ্গে হুমায়ুনের বৈঠকের খবর বিদ্যুতের মতো ছড়িয়ে পড়েছে সিপিএম এর অন্দরে। তারপরই দলের অভ্যন্তরের প্রতিরোধের আবহ তৈরি হতে শুরু করছে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া এবং হুগলিতে উদ্বাস্তু অধ্যাসিত অঞ্চলের সিপিএম নেতারা বলতে শুরু করেছেন যে এই এলাকায় পার্টির নাম নিশানা আর থাকবে না কিনা তা নিয়ে সন্দেহ আছে। দক্ষিণবঙ্গের সিপিএম এর এক রাজ্য কমিটির সদস্য বলেন, ধর্মতলায় দাঁড়িয়ে বিকাশ দা গোমাংস ভক্ষণ করার পর ভোটে তার কি প্রভাব পড়তে পারে তা আমাদের পার্টি হাড়ে হাড়ে জানে। তারপর আইএসএফ এর সঙ্গে জোটের ফলাফলও জানা। এবার 10 জন আইএএস এবং 10 জন আইপিএস কে সরাসরি আসন্ন 5 বিধানসভা ভোটের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগের মিটিং এ ডাকল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এর আগে একাধিকবার নাম চাওয়া হয়েছিল, কিন্তু নবান্ন নাম না দেওয়ায় সরাসরি পদক্ষেপ করা হয়েছে। 15 জনের তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনার নামও। চলতি বছরের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম, পন্ডিচেরিতে বিধানসভা ভোট। সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কাজ করার জন্য ওই 15 জন আইএএস এবং আইপিএস কে ডেকেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল চিঠি পাঠিয়ে এ বিষয়ে অবহিত করেছেন কমিশনের আন্ডার সেক্রেটারি ML মিনাকে। চিঠিতে জানানো হয়েছে, আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উপস্থিতিতে ওই বৈঠক এবং ভোট পর্যবেক্ষক সংক্রান্ত প্রশিক্ষণ হবে। দিল্লির দরকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এ আয়োজিত দুদিনের ওই বৈঠকে তলব করা আইএএস ও আইপিএস রা গড় হাজির হলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে চিঠিতে। পাঠানো ওই চিঠিতে 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের সিইও কে। সেই সঙ্গে ইমেল মারফত ও 15 জন আধিকারিকের বৈঠকে যোগদানের নিশ্চয়তা সংক্রান্ত বার্তা পাঠাতে বলা হয়েছে। কমিশনের একটি সূত্রে জানা যায়, এর কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগের জন্য রাজ্যের কাছে একাধিকবার নাম চাওয়া হয়েছিল, কিন্তু নবান্ন নাম না দেওয়ায় এবার সরাসরি পদক্ষেপ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ক্যাডারের ওই আইএএস এবং আইপিএস দের ভিন রাজ্যের বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ করা হতে পারে।